গভীর রাতে নিস্তব্ধতা আজ যেন এক অদ্ভুত সুর হয়ে পাচ্ছে। শিকদার বাড়ির অন্দরমহল তখন গাঢ় ঘুমে আচ্ছন্ন। কেবল রীতির ঘরে জানালা ছুঁয়ে আসা ছাদের ম্লান আলোটুকু মেঝেতে বিছিয়ে আছে রূপলি কার্পেটের মতো। সোহাদের শরীরে উষ্ণতা আর তার পরশ তৃপ্তের ঘ্রাণে রীতির অস্তিত্ব যেন এক মুহূর্তেই বন্দী হয়ে পড়েছে। সোহাদ রীতির উপর ঝুঁকে আছে, তার চোখের তারা এক গভীর ব্যাকুলতা, যেন বহু যুগে তৃষ্ণার্ত কোনো পথিক। রীতি দুই হাত নিজের মুঠোয় আলতো করে আটকে সে যখন খুব কাছ থেকে তার চোখের দিকে তাকালো, রীতির মনে হলো পৃথিবীর খুব সব কোলাহল যেন থেমে গেছে। সৌহার্দ্য তপ্ত নিঃশ্বাস রীতির কপালে এসে আসে পড়েছে, আর সেই উষ্ণ ছোঁয়ায় রীতির সারা শরীরে এক অদৃশ্য শিহরণে বয়ে যাচ্ছে। রীতি কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুট স্বরে বলল, দ- দরজা খোলো, উঠুন প্লিজ। সৌহার্দ্য সেসব কথার কোনো তোয়াক্কা করলই না, বরং সে রীতির দিকে আরেকটু ঝুঁকে এলো। তারপর অত্যন্ত আলতো করে রীতির চোখের পাতায় আর তার উষ্ণ ঠোঁটে স্পর্শ রাখলো। কয়েক মুহূর্ত সে অবস্থায় থেকে পলক্ষীন দৃষ্টিতে রীতির দিকে তাকিয়ে রইল সে। এরপর নেশা ভরা গম্ভীর কণ্ঠে ভাঙা ভাঙা স্বরে বললাম, এই চোখ দুটোর মধ্যে এত মায়া কেন হার্ট? এই মায়াবী দৃষ্টির কাছে সৌহার্দ্য চৌধুরী বারবার অসহায় হয়ে পড়ে। যার চোখের এক ফুটে পানি দেখার ক্ষমতা ওই সৌহার্দ্য চৌধুরীর হয় না। বলতে পারেন কেন এমন হয়? রীতি সোহাদের আবেগঘন কথাগুলো শুনে যেন মুভির মতো গলে গেল। সে আলতো করে নিজের হাত দুটো সোহার্দর হাতের মুঠোয় থেকে ছাড়িয়ে নিল। এরপর নিবিড় মমতায় তার গলা জড়িয়ে ধরল। তার কণ্ঠে তখন একরাশ ব্যাকুলতা। আমার খুব ভয় করছে ডাক্তার সাহেব। কেউ কেউ কেন চাইছে আমরা আমাদের আলাদা করতে? যদি সত্যি আমরা আলাদা। রীতি কথাটা শেষ করতে পারল না। সৌহার্দ্য তার তর্জনী আলতো করে রীতির ঠোঁটের উপর রাখলো, ওকে থামিয়ে দিল। কিছুক্ষণ রীতির চোখের গভীরে এক দৃষ্টে তাকিয়ে থেকে নিচু অথচ গম্ভীর স্বরে সে ফিসফিস করে বলল, সৌহার্দ্য চৌধুরীর দেহে যতক্ষণ এক ফোঁটা প্রাণ আছে, ততক্ষণ তার কাছ থেকে তার স্টুপিড মহিলাকে আলাদা করার শক্তি পৃথিবীর কারও নেই। একটু থেমে সে আরো কাছে টেনে নিল রীতিকে। তারপর রীতির আবেগে টলমল করা চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার ভালোবাসা নাও, তুমি আমার অস্তিত্ব, তুমি আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তুমি আমার এমন এক শক্তি যেখান থেকে মুক্তি পাওয়ার ইচ্ছেও আমার নেই। এই আসক্তিতেই সারা জীবন ডুবে থাকতে চাই আমি। আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি অনুভূতিতে শুধু তোমার নাম খোদাই করা। তোমাতেই আমার শুরু, তোমাতেই আমার শেষ। আমার প্রতিটি সকাল তোমাকে দিয়ে শুরু হয়, আর প্রতিটি রাত তোমাকেই ভেবে শেষ হয়। এই সৌহার্দ্য চৌধুরীর রাজ্যে একমাত্র রানী আপনি, মিসেস চৌধুরী। কথাগুলো বলে সৌহার্দ্য রীতির ঠোঁটের কোণে আলতো করে একটি চুমু খেলো। তারপর রীতির চোখের দিকে তাকিয়ে আবারও শীতল অথচ দৃঢ় স্বরে বলে উঠল, যতই ঝড় তুফান আসুক, মান অভিমান হোক না কেন, আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করবে না, মিসেস চৌধুরী। তাহলে সেদিনের দুজনের জীবনের শেষ দিন হবে। আমি কিন্তু আপনার চিন্তা ভাবনার থেকে অনেক বেশি খারাপ মানুষ। রীতির স্তব্ধতা ভেঙে সৌহার্দ্যের প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করেছিল। অতিরিক্ত আবেগে তার দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বোধ হয় সে নিজেই। যে মানুষটিকে সে সবসময় রাগী আর জেদি ভেবে এসেছে, সে মানুষের হৃদয়ের প্রতিটি কোণে শুধু তারই পাশ। এই সত্যটা মেনে নিতেও রীতির কষ্ট হচ্ছে। নাক টেনে ভেজা চোখে সে মৃদুস্বরে প্রশ্ন করলাম, এত ভালোবাসেন আমায় ডাক্তার সাহেব? সৌহার্দ্য উত্তর না দিয়ে হৃদির ফুলকো গাল দুটোতে আলতো করে কামড় বসিয়ে দিল। এরপর গম্ভীর গমগমে স্বরে বললাম, স্টুপিড মহিলা, আই ডোন্ট লাভ ইউ। কথাটা শেষ হতে না হতেই তার গাঢ় বাদামি উষ্ঠচোরা হৃদির নরম তুলতুলে উষ্ঠের ভাঁজে ডুবিয়ে দিল। রীতির হাতগুলো অনিচ্ছাকৃতভাবে সৌহার্দ্যের সাথে আকৃত হলো। নখের আঁচড়ে ফুটে উঠল সেই আকুলতা। কিন্তু পরক্ষণে সৌহার্দ্য নিজেকে সরিয়ে নিল। চোখে একরাশ বিরক্তি নিয়ে হৃদির দিকে তাকিয়ে সে নিচু স্বরে পড়ল, স্টুপিড মহিলা, রেসপন্স করো, ফিল পাচ্ছি না। হৃদির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। বুকের ভেতর যেন হাজারটা রঙিন প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে অদ্ভুত এক শিহরণে। তার শরীরের প্রতিটি স্নায়ু যেন কেঁপে উঠেছে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে সৌহার্দ্য আবারও তাকে গভীর চুমনে ডুবিয়ে দিল। রীতি তাল মেলানোর চেষ্টা করলো, কিন্তু এই উন্মাদ পুরুষের আবেগের তোড়ে সে খেয়ে হারিয়ে ফেলল। অনেকক্ষণ পর সৌহার্দ্য তাকে ছেড়ে দিল। তখন তার ঠোঁট কাঁপছে,
সৌহার্দ্য ঝুঁকে এসে হৃদির কানের লতিতে আলতো করে দাঁত বসিয়ে ফিসফিস করে বলল, প্রস্তুত হন মিসেস চৌধুরী। আপনার এই ছোট্ট শরীরটাতে আমার উত্তাপ সয়ে নেওয়ার প্রস্তুতি নিন। আমার এসব নরম আদরে বসাবে না সুইটহার্ট। একবার আমার বাহুবন্দী হলে কাঁদতে কাঁদতে মুক্তি চাইলেও আমি আপনাকে এক মুহূর্তের জন্যও ছাড়ব না। হৃদির কালের রং যেন শরতের শেষ বিকেলের রাঙা আভার চেয়েও গাঢ়। লজ্জায় তার সর্বাঙ্গ যেন আগুনের তাপে পুড়ে যাচ্ছে, কান দিয়ে যেন সূক্ষ্ম গরম ধোঁয়া বেরিয়ে আসতে চাইছে, আর ফোলা গাল দুটো যেন ঠিক রসে চৈচুম্বুর দুটো চেরি ফল। কাপা কাপা হাতে সে সৌহার্দ্যের বুকের উপর আলতো করে একটা কিল বসিয়ে দিয়ে ফিসফিস করে বলল, অসভ্য পুরুষ, চুপ করুন তো। সৌহার্দ্যের মুখে বাঁকা হাসির ছেলে, নিজের খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালটা হৃদির মসৃণ ত্বক ঘষতে ঘষতে নিচু স্বরে বলল, তুমি এত সফট কেন জান? খেয়ে কথাটা শেষ হলো না। হৃদি দ্রুত নিজের হাত দিয়ে সৌহার্দ্যের মুখটা চেপে ধরলো অভিমানে আর লজ্জায় কাবু হয়ে বলল, ছি, একদম নষ্ট পুরুষ। এভাবে লজ্জা দিয়ে মেরে ফেলতে চান আপনি আমায়? হৃদির কথা বলা মাত্র সৌহার্দ্য ওর আঙ্গুলে আলতো করে একটা কামড় বসিয়ে সৌহার্দ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হৃদির দিকে তাকিয়ে ফিরতেই দেখলো লজ্জায় মেচার মুখটা রাঙা হয়ে আছে, যেন ভোরের রক্তিম আভা। সৌহার্দ্য তার গভীর মুখোশটা টেনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে শীতল গলায় বলা, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে নাও, হারি আপ। খানিক সময়ের ব্যবধানে সৌহার্দ্যর এই রুক্ষতা হৃদির মনে চিনচিনে ব্যথা জাগিয়ে দিল। সে মলিন মুখে বিছানায় বসে রইল। তারপর আলতো করে সৌহার্দ্যর শার্টের কোনাটা চেনে ধরে করুণ স্বরে বলল, ভাইয়ার কাছে কটা দিন থাকি না প্লিজ, না করবে না প্লিজ। সৌহার্দ্যের মুখে বিরক্তির স্পষ্ট ছাপ ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস পেলে একটু কঠোর স্বরে বলল, সরি হার্ট, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। এমন অহেতুক জেদ করো না লক্ষ্মীটি। হৃদির করুণ চোখে তাকিয়ে রইল। তার বড় বড় চোখের কোণে জমে হচ্ছে অভিমান আর বিষণ্ণতা দেখে সোহাদের বুকের ভেতরটা কেমন যেন দুলে উঠল। সোহাদ নিজের বিরক্তিটুকু সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে পড়ল, ওকে থাকো, বাট অনলি 2 days। এরপর কিন্তু কোনো অজুহাত চলবে না। বলে হৃদির কপালে একটা দীর্ঘ স্নিগ্ধ চুমু এঁকে সে যখন বেরিয়ে যেতে উদ্যত হলো, হৃদি ব্যাকুল গলায় বলে উঠল, আজ রাতটা থেকে গেলে হতো না? অনেক রাত। পসিবল না পাখি, ঘন্টাখানেক পরে একটা জরুরি ওটি আছে, আমাকে যেতে হবে। সাবধানে থেকো, কোনো প্রয়োজনে ফোন দিও সুইটহার্ট। সৌহার্দ্য থমকে দাঁড়িয়ে হৃদির দিকে ঝুঁকে এলো। হৃদির ঠোঁটের কোণে আলতো একটা আদুরে চুমু এঁকে সে অসহায় গলায় ফিসফিস করে বললাম বলেই হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল। সকাল 8টার স্নিগ্ধ আলোয় হৃদির ঘুম ভাঙল। আজ যেন চারপাশটা অন্যরকম উজ্জ্বল, মনে হচ্ছে কোনো এক অজানা খুশির দোলায় মনটা দোল খাচ্ছে। অকারণে ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা কিছুতেই যেন থামছে না। রাতের কথাগুলো মনে পড়ছে, তার গাল দুটো রক্তিম আভা ধারণ করলো। লজ্জায় সে মুখ লুকাতে চেয়েছে। সৌহার্দ্য সেই প্রতিটি কথা যেন এখনো তার কানের কাছে সুরের মতো বাজছে। মুখে না ভালোবাসি না বলেও কত সহজে বুঝিয়ে দিল সৌহার্দ্যের অস্তিত্বের গভীরে সে কতটা জড়িয়ে আছে। হৃদি আলতো করে হাতে মোবাইলটা তুলে নিল। ওর স্পন্দন কিছুটা বাড়িয়ে চাইপ করলাম। গুড মর্নিং ডক্টর সাহেব। নিমেষে ফোনের স্ক্রিনে ভেসে উঠল টুং শব্দ। মেসেজটা খুলে হৃদি চোখে মুখে একরাশ প্রশান্তি। ভেরি গুড মর্নিং সুইটহার্ট, আই এম বিজি নাও, পরে কল দিচ্ছি তোমায়, ওকে? মুচকি এসে হৃদি ফিরতি মেসেজ পাঠালো। ওকে। তারপর ফোনটা পাশে রেখে সে একটা উচ্ছ্বাস নিয়ে বিছানা ছাড়লো। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে দেখলো সবাই নাস্তার টেবিলে বসে পড়েছে। রীতিকে দেখে সাহাবীর স্নেহের স্বরে তার পাশের চেয়ারটা টেনে দিল। রীতিকে ভাইয়ের পাশে বসতে সাহাবীর পরম মমতায় নিজ হাতে খাবার বেড়ে তার মুখেই তুলে দিতে লাগলো। আরিফা খান এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। ভাই বোনের এই গভীর ভালোবাসা দেখে যেন তার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই টেবিলের আবহাওয়া বিষাক্ত করে তুললেন আকিব শিকদার। সাহাবীর দিকে তীক্ষ্ণ বিরক্তিকর চোখে তাকে তিনি রুক্ষ গলায় বলে উঠলেন, আর কতদিন এভাবে অন্যের দায়িত্ব ঘাড়ের উপর বেয়ে বেড়াবে? রিদি মামুনি এখন বড় হয়েছে, তার সব দায়িত্ব এবার ওকে বুঝিয়ে দাও। টেবিলের পরিবেশটা মুহূর্তে থমথমে ও ভারী হয়ে উঠল। সাহাবীর এক পলক বাবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তচ্ছিলের হাসে। স্থির কণ্ঠে সে বললাম, কেন পাপা? শত্রুদের সুবিধা করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে?
আকিব শিকদার চমকে উঠলেন। সাহাবীর কখনো তার সঙ্গে এভাবে কথা বলেনি। তিনি কিছুটা হকচকিয়ে গেলেন, পরক্ষণেই সামলে নিয়ে হালকা কাশলেন, নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে বলেন, ওর আবার কিসের শত্রু? কী সব বাজে কথা বলছো? ও তো এখনো বাচ্চা মেয়ে। আর তাছাড়া এখন ওর ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। নিজেরটা ওর বুঝে নেওয়াটাই ভালো। এরপর কণ্ঠে সামান্য বিষ মিশিয়ে যোগ করলেন, তাছাড়া তোমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? সব তো তোমার বোনের নামে করে দেওয়া হয়েছে। আকিব শিকদারের বাক্য শেষ হওয়ার আগে সাহাবীর রাগী কণ্ঠস্বরে বাতাস যেন কেঁপে উঠল। সে বলে উঠল, প্রয়োজনে আমার যা কিছু আছে তাও আমার বোনেরই হবে। এই পৃথিবীতে ও আমার সব থেকে বড় সম্পদ। তাই ওই বিশেষ কারোর কাছ থেকে আমি কোনো ধরনের মন্তব্য শুনতে চাই না। আজকের পর থেকে যেন ওই আলোচনার পুনরাবৃত্তি না হয়। বলেই সে পরম যত্নে রীতির মুখটা মুছিয়ে দিল। এরপর আদুরে কঞ্চে বলল, তুই রুমে যা। কলেজ যেহেতু নেই, একটু পড়াশোনা কর। আমি ফিরলেই তোকে নিয়ে ঘুরতে যাব। রীতি মাথা নিয়ে সম্মতি জানে, দ্রুত সেখান থেকে চলে গেল। আকিব শিকদারের কথায় রীতি বিশেষ মাথা ঘামালই না, কারণ সে আগে থেকেই জানে যে তার বাবা আকরাম খানের মৃত্যুর পর তাদের সমস্ত সম্পত্তি দেখাশোনা দায়িত্ব আরিফা খানের বড় ছেলে সাহাবীর নিয়েছে। তবে রীতি তখনও জানতো না যে সাহাবীর তার আপন ভাই। সে কেবল এটুকুই জানতো যে খান বংশের একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার দাদা আর বাবা আকরাম খান মিলে সমস্ত সম্পত্তি তার নামে করে দিয়ে গেছেন। 18 বছর পূর্ণ হওয়ার পর সে সবকিছুর মালিকানা বুঝে নিতে পারবে, এমনটা সে শুনেছে সারহান চৌধুরীর কাছে। আকরাম খানের আরেকটি সন্তান ছিল, রিদা, কিন্তু সে তার নিজের রক্ত নয়, জেলখানার এক আসামির সন্তান। মেয়েটি জন্ম নেওয়ার পরই তার মা পৃথিবীর ছেড়ে চলে যান। আকরাম খান দয়া পরবশ হয়ে মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসেন, কিন্তু তার একান্ত ইচ্ছে ছিল তিনি তিনজন মানে সাহাবী সহ সবাইকে সমান চোখে দেখবেন কিন্তু এবং সব কিছুর সমান ভাগিদার করবেন। কিন্তু আকরাম খানের বাবার জন্য সেটা আর হয়ে ওঠেনি। আকরাম খানের বাবা মানুষটা অনেকটা আরমান খানের মতোই ছিলেন, খুব একটা সহজ সরল বা ভালো মানুষ ছিলেন না তিনি। কেন জানি না তিনি কোনোভাবে সাহাবীরকে নিজের বংশের হিসেবে মেনে নিতেই পারেননি। অথচ কি অদ্ভুত ব্যাপার, সেই দাদাই আবার রিধিকে নিজের কলিজার টুকরো মনে করতেন। আকরাম খান কখনো তার বাবার কথার অবাধ্য হওয়ার মতো মানুষ ছিলেনই না, তাই শেষ পর্যন্ত বাবার জেদের কাছে তিনি নত স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তবে তার যেহেতু নিজের কোনো সন্তান ছিল না, তাই এসব নিয়ে তিনি খুব একটা মাথায় ঘামাতে চাইতেন না। তবে সত্যি বলতে রিধিকে তিনি কখনো ভাইয়ের সন্তান মনে করেননি, নিজের সন্তানের মতো পরম যত্নে বড় করেছেন। মেয়েটাকে কোনো দিন তিনি বুঝতেই দেননি যে যারা তাকে বড় করেছে তারা আসল বাবা মা তারা নন। দুপুর প্রায় 12টা। শহরে অভিজাত একটি রেস্টুরেন্ট। টেবিলের একপাশে বসে আছে সৌহার্দ্য, ফারিস আর সুজন। ঠিক তাদের মুখোমুখি তাজওয়ান। গত আধ ঘন্টা ধরে সৌহার্দ্য তাজওয়ানের দিকে এমন এক শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে যে কারো সাধ্য নেই বোঝার তার মাথায় ঠিক কি চলছে। দীর্ঘক্ষণ এই অদ্ভুত নীরবতার পর তাজওয়ান বিরক্তি ছেড়ে বললাম, হঠাৎ আমাকে ডাকার কারণটা বলবি? নাকি বউ বাপের বাড়ি চলে গেছে বলে এখন শত্রুকে দেখে নিজের খায়েশ মেটাতে যাচ্ছিস? বলে একগাল বাঁকা হাসি দিল তাজওয়ান। সুহাদের কপালে বিরক্তির ভাঁজ পড়ল, তবে পরক্ষণে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে সে শান্ত গলায় বলল, আমার এত সুন্দরী বউ থাকতে তোকে দেখে খাস মেটাতে হবে কেন বল? উল্টো তোর জন্যই তো উপকার হলো। শ্বশুর বাড়ি বউ রাগ ভাগাতে গিয়ে 2 দফা হট রোমান্স সেরে এলাম। তোর কারণেই আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হলো। তাই ভাবলাম তোকে ট্রিট দেই। আমার স্বভাবই এমন, কেউ উপকার করলে তাকে কিছু না দিতে পারলে মনটা ছটফট করে। কথাটা বলেই সৌহার্দ্য নিজের শার্টের কলারটা একটু নিচে নামালো। ঘাড়ের কাছে একটা স্পষ্ট লাল দাগ দেখিয়ে একটা বিজয়ী হাসি দিয়ে বলল, দেখ বউ কত ভালোবেসে লাভবার দিয়েছে। তাজওয়ানকে সুন্দর করে মিথ্যা বলল। সৌহার্দ্য মনে রাগে ফেটে পড়ল, তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কুত্তার বাচ্চা, তোর জন্য বউ লাভবার তো দূরের কথা, অর্ধেক রাত রাস্তার ধারে দাঁড়িয়ে মশার কামড় খেয়েছে। তোকে কেটে কুচি না করা পর্যন্ত আমার শান্তি নেই। হরেমের বাচ্চা, জেনে শুনে তুই বাঘের কাছে পা বাড়িয়েছিস।
সোহার্দের কথাটা তাজওয়ান এর বিষের মতো মনে হলো। সে চোয়াল শক্ত করে বসে আছে, তার হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ। এদিকে সুজন আর ফারিস খুকু করে কেসে উঠল। তারা এতক্ষণ ধৈর্য নিয়ে এই দুই শত্রুর সংলাপ উপভোগ করছিল। সোহার্দ অবশ্য সেদিকে ভ্রুক্ষেপে করলো না। সে শান্ত ভঙ্গিতে এক ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিল। তাজওয়ান বিরক্তি ভরা কণ্ঠে বলল, আমি খাবো না, কি বলবি বল, আমার তাড়া আছে। তাজওয়ানের কথা শুনে ফারিস মুখ বাঁকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, অবৈধ মাল? তোর আবার কিসের তারা? নতুন করে কার বউ ভাগিয়ে আনার প্ল্যান করছিস শুনি? তাজওয়ান রাগে গজে উঠে বলল, তোর সাথে কথা বলছি না আমি, আমার একজনকে চাই, সে হচ্ছে ডক্টর সৌহার্দ্যর। তারপর সোহার্দর দিকে আর চোখে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল। কথাটা শেষ করতে পারল না তাজওয়ান। তার আগে সোহার্দ গর্জে উঠে টেবিলের উপর ঝুঁকে এলো। তার চোখে আগুনের ছিলেক, দাঁতে থোত চেপে সে বলল, হারামের বাচ্চা, একবার তোর এই দুর্গন্ধযুক্ত মুখে আমার বইয়ের নাম নিয়ে দেখ, তোর কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেব। শান্ত আছি, শান্ত থাকতে দে। শুয়োরের বাচ্চা, আমার ধৈর্য যে কতটা কম সেটা তোদের বাপ বেটা ভালোভাবেই জানিস। সোহার্দের এই রণমূর্তি দেখে তাজওয়ান মুহূর্তের জন্য থমকে গেল। সে খুব ভালো করেই জানে সোহার্দ কেমন মানুষ। এই ছেলে ছাঞ্জা মাথায়, মানুষ খুন করতেও দুবার ভাববে না। তাজওয়ান তাই নিজেকে কিছুটা শান্ত করে বলল। কি বলতে চাস বল। ঠিক সেই মুহূর্তে ওয়েটার খাবার নিয়ে হাজির হলো। সৌহার্দ ইশারায় খাবার সার্ভ করতে বলল। ওয়েটার খাবার রেখে চলে যেতে সৌহার্দ নিজের জুসের গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে শান্ত স্বরে বলল, খাওয়া শুরু কর, খেতে খেতে বলছে। তাজওয়ানের খাবার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু সৌহার্দর আসল উদ্দেশ্য জানার কৌতূহলে সে অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে খাবার প্লেটে তুলে নিল। লোভনীয় খাবার দেখে সুজন আর নিজেকে ধরে রাখতেই পারল না। সেও ধুমিয়ে খেতে শুরু করলো। সৌহার্দ সুজনের দিকে তাকে বৃত্তিতে নাক মুখ কুচকে নিল। আসার আগেই ওই গাথাটাকে বলে দিয়েছিল জিভ সামলাতে, কিন্তু এখানে এসে খাবারের স্বাদ পেয়ে সে সব নিয়মকানুন ভুলেই গেছে। সৌহার্দ সুজনের দিকে তাকে চোখের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সুজন তো খাওয়া এতটাই মগ্ন যে সেদিকে পাত্তাই দিল না। ফারিস চুপচাপ তাজওয়ান আর সুজনের খাওয়ার দিকে তাকিয়ে রইল। ওদের খাওয়া দেখে মনে হচ্ছিল যেন এটাই তাদের জীবনের শেষ খাওয়া। ফারিসের এই চিন্তার মাঝে সুজন প্লেটে আরেক টুকরা মাংস তুলে নিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলল, ফারিস, মাংসটা কিন্তু হেভি মজা হয়েছে, খেয়ে দেখ। এটা কিসের মাংস রে সৌহার্দ্র? দারুণ টেস্ট তো। এই রেস্টুরেন্টের খাবার স্বাদ যদি আগেই জানতাম তবে অনেক আগে থেকেই এখানে আসতাম। সুজনের একটানা বকবকানি ফারিসের কানের পাশ দিয়ে স্রেফ বেরিয়ে যাচ্ছে। সেদিকে ওর বিন্দুমাত্র সুক্ষেপ নেই। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কা ধরফড় করছে। ওর মস্তিষ্ক বারবার সংকেত দিচ্ছে নিশ্চয়ই কোনো বড়সড় গন্ডগোল আছে। সৌহার্দ মোটেও এমন কোনো দয়াবান মহামানব নয় যে নিজের স্ত্রীর সাথে ঝামেলা পাকানো ঘর শত্রুকে ডেকে এনে এমন রাজুকে আপ্যায়ন করবে। অসম্ভব। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো গন্ডগোল তো আছে। এই ভেজাল প্রোডাক্টকে ফারিস হাড়ে হাড়ে চেনে। ওর শিরায় শিরায় কী বইছে তা ফারিসের অজানা নয়। ওর মাথার ভেতর যখন সন্দেহের পোকাগুলো কিলবিল করছে, ঠিক তখনই ভাবনা সূত্র ছিঁড়ে গেল। তাজওয়ানের কথায় সে চরম আয়েশ করে চিবুতে চিবুতে নির্লিপ্ত গলায় পড়ল, খাওয়াটা ভালো ছিল, এবার বল কি বলবি। তাজওয়ানের কথা কানে যেতে সুহাদ কাছের গ্লাসটা মৃদু শব্দে টেবিলে নামিয়ে রাখলো। তারপর তাজওয়ানের দিকে এক বাঁকা চাহনি নিক্ষেপ করে ছোটের কোণে এক রহস্যময় নিষ্ঠুর হাসি ফুটিয়ে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো সে। চেয়ার ছেড়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে গলার স্বর নামিয়ে এনে হিম শীতল গভীর কণ্ঠে বললাম, তৃপ্তি করে খাওয়ার জন্য ধন্যবাদ তোকে। খাবার তো সুস্বাদু লাগারই কথা, কারণ তোর চরিত্রের সাথে ওটার বেশ মিল আছে। ওটা মরা কুকুরের মাংস ছিল। তবে সাবধান, এরপর যদি আমার স্ত্রীর দিকে হাত বাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করিস তবে তোকে টুকরো টুকরো করে তোর বাবার পাতে তুলে দেব। শুয়োরের বাচ্চা। সোহার্দের প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো নিস্তব্ধতা আশ্রয় পড়ল। তাজনের হাতে চামচটা থরথর করে কাঁপতে কাঁপতে থেমে গেল। একই অবস্থা সুজনেরও। দুজনেই পাথরের মূর্তির মতো স্থবির হয়ে সৌহার্দ্যর দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই যেন তাজনের পেটের ভেতরটা তোলপাড় শুরু হলো। মুহূর্তের মধ্যেই তার মুখ দিয়ে গড়িয়ে পড়ল বমির স্রোত, যা নিমিষে টেবিলকে ভাসিয়ে দিল। সুজন তখনও ঘোর কাটেনি। যেন সৌহার্দ্যের প্রতিটি ভয়াবহ শব্দ তার মস্তিষ্কে গিয়ে আঘাত করেছে। কিন্তু তাজনের বিভৎস অবস্থা দেখে নিজেরও গা কুলিয়ে উঠল। তাজন যন্ত্রণায় কুকড়ে গিয়ে দম বন্ধ হয়ে চোখ উল্টে ফেলতে শুরু করেছে। তার শরীরের ভেতর
থেকে যা বেরিয়ে আসছে তা যেন খাওয়ার পরিমাণের চেয়েও কয়েক গুণ বেশি। সেই দম বন্ধ করা পরিবেশ এবং বমির গন্ধে সুজন আর নিজেকে ধরে রাখতেই পারল না। একটু পর সুজনেরও হুঁশ ফিরল। সৌহার্দ্যর সেই বিষাক্ত কথাগুলো যেন তার কানের ভেতর আগুনের মতোই জ্বলছে। সেও আর সামলাতে পারল না বমির তোড়ে টেবিল ফাঁসিয়ে দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। রাগে দুঃখে আর চরম বিতৃষ্ণায় সুজন পিড়পিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কোন পাপ করেছিলাম? শাস্তি হিসেবে আমাকে এমন দুটো শয়তান বন্ধু জুটিয়ে দিলে। এমন শাস্তি দেওয়ার চেয়ে বরং আমাকে তোমার কাছে তুলে নিতে পারতে। এমন অভিশপ্ত বন্ধু তুমি শত্রুকেও দিও না মাবুদ। কথাটা শেষ করে সে পুনরায় অসহ্য যন্ত্রণা আবার বমি করতে শুরু করলো। এইদিকে তাজনের অবস্থা তখন শোচনীয়। যন্ত্রণায় তার চোখ মুখ উল্টে যাচ্ছে। সৌহার্দ্য সেদিকে তাকে বিরক্তির চোটে শিকুচকে নিল। পাশে থাকা একজন ওয়েটারকে কিছু টাকা ধরিয়ে দিয়ে নির্লিপ্ত গলায় বলল, এটাকে হাসপাতালে নিয়ে যাও। ওয়েটারটি দ্রুত সাই দিয়ে তাজনকে টেনে হিসড়ে নিয়ে যেতেই সুজন ক্লান্ত ও ভাঙা চোখে সৌহার্দ্যের দিকে তাকালো। আত্মস্বরে সে প্রশ্ন করলো, তুই আমার সাথে এত বড় শত্রুতা কিভাবে করতে পারলি? ভাই, সত্যি করে বলতো কিসের মাংস ছিল? সৌহার্দ্যের চোখে মুখে একরাশ বিরক্তি খেলা করছে। সে ঝাঁচিয়ে উঠে বলল, তোকে এখানে আসার সময় বলছিলাম না তোর জিভ সামলাতে? শুনছিস আমার কথা? এখন আমার দোষ দিচ্ছে সিরিয়েট। আর শোন, ওটা কুকুরের মাংস ছিল না। সৌহার্দ্যর কথা শুনে সুজন যেন মরা মানুষের মতো হাঁপ ছেড়ে বাঁচল। তার মনে কিছুটা স্বস্তি এলো যে তার বন্ধু অন্তত খারাপ না। কিন্তু তার সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলোই না। তার আগেই ভেসে এলো সৌহার্দ্যর সেই গমগমে কণ্ঠস্বর, ওটা মরা শিয়ালের মাংস ছিল। কথাটা বলে সে পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে লাগিয়ে নিল। এরপর কোনো দিকে না থেকে গটগট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সুজন এই মর্মান্তিক সত্য শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে তার পাকস্থলী দুমড়ে মুচড়ে উঠল। অসহ্য গ্লানিতে সে আবারও বমি করে দিল। সৌহার্দ্যের দিকে তাকে চিৎকার করে সে বলল, আমার অভিশাপে জীবনে তুই বাসর করতে পারবি না। বউয়ের কাছে গেলেই তোর জীবনে গজব আসবে। শালার, তোর মতো বন্ধু থাকার চেয়ে খোলা শত্রু অনেক ভালো। কথাটি শেষ না হতে সুজন আবার বমি করতে শুরু করলো। ফারিস একটু এগিয়ে গিয়ে সুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু সুজন তীব্র ঝাড়ে তাকে সরিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল, দূরে থাকা আমার থেকে। তোরা দুটো আমাকে কবরে না পাঠানো পর্যন্ত ক্ষান্ত হবে না, তাই না? তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ডিভোর্স দিলাম তোদের দুজনকে আমার জীবন থেকে। ফারিস ওর পাগলামি গায়েই মাখলো না। এই মুহূর্তে সুজনের বিভৎস অবস্থা দেখে তার যেমন হাসি পাচ্ছে তেমনি ভীষণ মায়াও লাগছে। সৌহার্দ্যের উপর সে কোনো দোষও চাপাতে পারছে না, কারণ আসার আগে সৌহার্দ্য তাদের বিশেষ করে সুজনকে বারবার সতর্ক করে দিয়েছিল। সে জানতো সুজন খেতে খুব ভালোবাসে। ফারিস সুজনকে সান্ত্বনা দেওয়ার সুরে বললাম, এমন করিস না ভাই, ও তো শুধু ওই অবৈধ মালটাকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। তুই শান্ত হ ভাই। ফারিস মুখে সান্ত্বনা দিলেও মনে মনে সে জানে এটি স্বাভাবিক কিছু ছিলই না। কিন্তু আসল রহস্যটা কি তার সৌহার্দ্য ছাড়া আর কেউ কারো পক্ষে জানা সম্ভব নয়। সৌহার্দ্য সে খুব ভালো করেই চেনে। সুজনকে সান্ত্বনা দিতে দিতে ফারিস বিড়বিড় করে বলতে লাগলো, সারহান চৌধুরীর ফ্যাক্টরিতে নিশ্চিত কোনো গন্ডগোল ছিল, তা না হলে এমন ভেজাল প্রোডাক্ট বের হলো কিভাবে? বিকেলে সূর্যটা তখন দিগন্তের কোলে নুয়ে পড়েছে। মেঘের গায়ে লেগেছে একরা সিঁদুর আভার খেলা। শিকদার বাড়ির বারান্দার বসে রীতি মুগ্ধ নয়নে তাকিয়ে ছিল সে মায়াবী দৃশ্যের দিকে। বাতাসে ভাসছে শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণ, আর দূর থেকে ভেসে আসা কোনো এক অজানা পাখির শেষ বিকেলের ডাক চারিপাশে নিস্তব্ধতাকে যেন আরও গভীর করে তুলছে। কিন্তু প্রকৃতির এই শান্ত রূপের বিপরীতে রিধির মনের ভেতর তখন এক অশান্ত ঢেউ আসছে পড়ছে। এখানে 2 দিন থাকবে বলেও এখন সৌহার্দ্যের অভাবটা যেন প্রতিটি মুহূর্তে ওকে বেঁধছে। সকাল থেকে লোকটার কোনো খবর নেই। একটা মেসেজ দেওয়ার পর থেকে যেন এক রহস্যময় নীরবতা হারিয়ে গেছে। রীতির এমন ভাবনার মাঝে সাহাবীর তার পাশে বসলো। বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হলো পাখি, মন খারাপ কেন? রীতি ভাইয়ের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসি হাসলো। তেমন কিছু না ভাইয়া। সাপের পকেট থেকে একটা চকলেট বের করে বোনের হাতে গুজে দিল। বোনের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে গভীর মমতায় বলল, আমার উপরে অনেক অভিমান তোর, তাই না? রীতি চেয়ার টেনে ভাইয়ের আরেকটু কাছে এগিয়ে এলো। তারপর ভাইয়ের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, অভিমান তো নয় ভাইয়া, শূন্যতা। তুমি যখন জানতে আমি তোমার বোন, তখন কেন আমায় এভাবে একা ফেলে গেলে?
কেন তখন আমাকে তোমার কাছে নিয়ে গেলে না? আবেগ সামলাতে না পেরে রীতির কণ্ঠস্বর কেঁপে উঠল, চোখের কোণ গড়িয়ে জল নেমে এলো তার। জানো ভাইয়া, মা বাবা চলে যাওয়ার পরেই পৃথিবীতে নিজেকে বড্ড একা লাগতো। প্রতিটা দিন আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, এই দুনিয়ায় যদি আমার একজন মানুষও আপন থাকতো। যখনই মনে হতো আমার কেউ নেই, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যেত। আমার অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে উঠতাম। অথচ তুমি ছিলে আমার একটা ভাই। আমার একটা ভাই ছিল যা আমি জানতামই না। বলে রীতি আর নিজেকে ধরে রাখতে পারল না। ভাইয়ের বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল। তার কান্না দেখে কান্না যেন দীর্ঘদিনের জমানো সব অবহেলা আর একাকিত্বের অভিমান হয়ে ঝরে পড়তে লাগলো। সাহাবীরের চোখ জোরে টকটকে লাল হয়ে উঠেছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর সাহাবীরও হয়তো নিজের বুকের ভেতরে গুমড়ে ওঠা সেই হাহাকারটুকু পাথর চাপা দিয়ে গিলে ফেলার ব্যর্থ চেষ্টা করছিল। বোনের অভিযোগের প্রতিটি শব্দ যেন তার হৃৎপিণ্ডে ধারালো ছুরির মতোই বিচ্ছিল। সত্যি তো, সে চাইলেই তো অনেক আগে রীতিকে নিজের কাছে নিয়ে যেতে পারতো, কিন্তু তার আগে যে পরিস্থিতি বেড়াজাল আর অন্য কারো অধিকারের দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল তার সামনে, যে বন্ধন চাইলে ছিন্ন করার সাধ্য তার ছিল না, সেই অসহায়ত্ব তাকে দূরে সরিয়ে রেখেছিল। সাহাবীর দীর্ঘ একটা শ্বাস ফেলল। সেই নিঃশ্বাসের সাথে যেন বেরিয়ে এলো কয়েক বছরের জমানো দীর্ঘশ্বাস। রীতিকে নিজের বুকের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে কম্পিত কঞ্চে বলল, সরি কলিজা, ভাইয়াকে ক্ষমা করে দে। আমার এই পাখিটাকে আর কোনো দিনও কষ্ট পেতে দেব না, প্রমিস। সৌহার্দ্য যদি তোকে এক বিন্দুও কষ্ট দেয় তবে তার খবর আমি করে ছাড়বো। নিজের কথার দৃঢ়তায় যেন একটু আশ্বস্ত হলো সে। হৃদির মাথায় আলতো করে ভালোবাসার এক চুমু খেলো সাহাবীর। ভাইয়ের সেই আদর মাখা কথা আর অকৃত্রিম মমতায় হৃদির সমস্ত অভিমান ধুয়ে মুছে গেল। সে বিড়াল ছানার মতো আরও একটু গুটিসুটি মেরে ভাইয়ের বুকে লেপ্টে এলো, যেন বহু বছর পর নিজের হারানো আশ্রয়টুকু খুঁজে পেয়েছে। রীতি শিকদার বাড়ি থেকে আসার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আজ খান বাড়িতে উৎসবের আমেজ। আরহানের যমজ মেয়েদের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে ছোটখাটো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির অন্দরমহল যেন এক টুকরো ব্যস্ততার স্বর্গ। রীতি আর পৃথা দুজনই যেন পাক্কা গৃহিণীর মতো শাড়ির আঁচল কোমরে গুজে ব্যস্ত হয়ে আছে মেহমানদের আপ্যায়নের আয়োজনে। তাদের সাথে সাথে হাত মিলিয়ে কাজ করছে রায়দা শেখও। সাদিকে অবশ্য রান্নাঘরের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি তারা। রিধিও তার উপর দায়িত্ব দিয়েছে ছোট্ট দুই রাজকন্যার সাজগোজে। রিধি যখন নিপুণ হাতে ফল কাটতে ব্যস্ত, ঠিক তখনই উপরতলা থেকে সোহার্দর হাঁক ডাক ভেসে এলো। রিধিকে চিৎকার করে ডাকছে সে। এখন এটা সোহার্দ নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বাড়িতে যতক্ষণ থাকে রিধিকে তার চোখের সামনে চাই। তার এই ডাকার ধরনটা বড় অদ্ভুত। যে কেউ শুনলে ভাববে বউয়ের জন্য যেন ব্যাকুল হয়ে সে হাঁকার করছে, অথচ ঘরের ভেতরে নিয়ে গেলে হয় তাকে পড়তে বসাবে, নয়তো কোনো অহেতুক টপিক টেনে এনে ধমকাবে। রিধি চট জলদি ফল কাটার ছুরিটা একপাশে নামিয়ে রেখে রুমের দিকে দৌড় দিল। রিধি ঘরে ঢুকতে সৌহার্দ্য ওর দিকে না তাকিয়ে বিরক্তি ঝরানো কঞ্চে বলল, তোমাকে কাল যে ফাইলটা রাখতে দিয়েছিলাম সেটুকু। কথা শেষ করতে পারল না, দৃষ্টিহীন সামনে পড়তেই বাক্যটা গলায় আটকে গেল ওর। পরনে খয়েরি রঙের শাড়ি, আঁচলটা কোমরে গোজা যত্ন করে, কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর পরিপাটি সাজে রীতিকে আজ এক অনন্য গৃহিণী মনে হচ্ছে। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকা সৌহার্দ্যের চোখ মুহূর্তেই হৃদি অনাবৃত কোমরের ভাঁজে আটকে গেল। নিমিষেই মধ্যে তার চোয়াল শক্ত হয়ে উঠল, কণ্ঠস্বরে তখন আগ্নেয়গিরির উত্তাপ। স্টুপিড মহিলা, তোমাকে শাড়ি পরে বাইরে যেতে বারণ করিনি আমি, তার উপর আবার এইভাবে পেট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছ। সাহস তো কম বাড়ানি তোমার আমার কথার। সৌহার্দ্য রাগে কণ্ঠস্বর থামিয়ে দিয়ে রিধি দ্রুত এগিয়ে এলো। আলতো করে নিজের মাথাটা সৌহার্দ্যর বুকের উপর এলিয়ে দিয়ে শার্টের বোতামে আঙুল বোলাতে বোলাতে মিনমিনে গলায় বললাম, এমন রেগে যাচ্ছেন কেন? আজ বাড়িতে অনুষ্ঠান, তাই আম্মু পড়তে বললেন। হৃদির উষ্ণ ছোঁয়া আর অবাধ্য চাহনি মুহূর্তেই সৌহার্দ্যর ক্রোধের ধার কমিয়ে দিল। সে শাড়ির ভাঁজ ভেদ করে হৃদির উন্মুক্ত কোমরে হাত রাখলো। আলতো করে আঙুল চালাতে তার গলার স্বর ভারী হয়ে এলো। আমাকে কন্ট্রোল করে শিখে গেছেন মিসেস চৌধুরী বলে আরেকটু ঘনিষ্ঠ হতে চাইল সৌহার্দ্য। তবে মুহূর্তটা পূর্ণতা পাওয়ার আগে ঘরের ভেতরে সূক্ষ্ম এক মিউ মিউ শব্দ ভেসে এলো। সৌহার্দ্য বিরক্তি শেষ রইলই না, নাক মুখ কুচকে
উৎস খুঁজতে দেখলো হৃদির পায়ের কাছে শাড়িটা মুখ দিয়ে চেনে ছিঁড়ে ফেলার উপক্রম করছে একরত্তি এক বিড়াল ছানা। সৌহার্দ্য ধমক দেওয়ার আগেই রীতি ঝুঁকে পড়ল। পরম মমতা ছানাটিকে কোলে তুলে নিল সে। ছানাটির পশমযুক্ত শরীর গাল ঘষে চুমু দিতে দিতে আদুরে গলায় বলল, কি হয়েছে সোনা, খুব খিদে পেয়েছে? চলো তোমায় খেতে দিই। সৌহার্দ্যের চোখে তখন মিশ্র এক অনুভূতি, অবিশ্বাস আর কিছুটা অসহায়ত্ব। একবার সে তার এই স্টুপিড বউয়ের মায়াবী মুখের দিকে তাকাচ্ছে যে বিড়াল ছানাকে নিজের বুকের সাথে আগলে রেখেছে, আর একবার ওর ছোট্ট প্রাণীটার দিকে। অদ্ভুত বিষয় হলো ছানাটির রীতির কোলে যতটা নিশ্চিন্তে সৌহার্দ্যের দিকে তাকাতে তার চোখ মুখ ফুটে উঠল চরম বিরক্তি, যেন সে পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই গম্ভীর মানুষটিকে তার একদমই পছন্দ হয়নি। বিড়াল ছানাটির এমন উদ্ধত্তপূর্ণ চাহনি দেখে সৌহার্দ্যের ধৈর্যের বাঁধই তো ভেঙে গেল। রাগে খচখচ করে এসে এগিয়ে এসে বলল, সরো ওটাকে, অ্যালার্জি হবে তোমার। এটা কোত্থেকে জুটিয়েছ? আর ওকে চুমু খেলে কেন, স্টুপিড মহিলা? রীতি বিরক্তির চোটে নাক মুখ কুচকে বলে উঠল, এমন কেন করছেন আপনি? কত ভদ্র একটা বাচ্চা, গতকাল কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির মধ্যে ভিজে কাঁপছিল, তাই নিয়ে এলাম। দেখুন তো কত শান্ত, একদম বিরক্ত করে না। বলে রীতি আবারও যে ছানাটিকে আদর করে চুমু খেতে গেল, সৌহার্দ্যের ধৈর্যর বাচ্চা এক ছটকায় ভেঙে গেল। সে রাগে চিৎকার করে উঠল, স্টুপিড মহিলা, আর একবার ওটাকে চুমু দিয়েছ তো দুজনকে একসাথে বারান্দা থেকে ছুঁড়ে ফেলবো। সৌহার্দ্যের প্রচন্ড হুঙ্কার রীতি থমকে গেল। আর বিড়াল ছানাটি ভয়ে রীতি শাড়ির ভাঁজে গুটিসুটি মেরে ঢুকে পড়ল। রীতি অভিমানের ঠোঁট ফুলিয়ে বলল, এমন কেন করেন সব সময়? একদম ভালো লাগে না আপনার এই স্বভাব। বিড়বিড় করতে করতে সে ছানাটিকে আগলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রীতি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সৌহার্দ্য রাগে তার সারা শরীর জ্বলছে, তাতে ধর চেপে সে নিজের মনেই গজরাচ্ছে। রাগ স্টুপিড মহিলা, নিজের স্বামীকে এক ফোঁটা ভালোবাসা দিয়ে একটা চুমু খেতে পারলো না এখনো? সেই কিনা একটা স্টুপিড বিড়ালকে বুকে ঢুকিয়ে চুমু খাচ্ছে। বেয়াদব মহিলা একটা, স্বামীর মনের অবস্থা বোঝার কোনো ক্ষমতাই নেই, আবার চলে আসে ভালোবাসার দাবি নিয়ে। বিরক্তিতে চোয়া শক্ত করে সৌহার্দ্য হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 11টা। অন্দরমহল মুখরিত ছোটদের হাসিতে। কেক কাটার প্রস্তুতি চলছে। রীতি বারবার দরজার দিকে তাকাচ্ছে। ফোনের স্ক্রিনে সৌহার্দ্যের নাম দেখে কয়েকবার কলও দিয়েছে, কিন্তু ওপাশ থেকে কেবল আশ্বাস মিলছে, একটু বড় আসছি। অথচ আসার নামগন্ধ নেই। রীতির মনে তখন অস্থিরতা। চাচি হিসেবে বাচ্চাগুলোর হাতে কিছু উপহার তো তুলে দিতেই হবে। রিবা সাথে যেতে চেয়েছিল কিছু আনার উদ্দেশ্যে, কিন্তু সৌহার্দ্য বারণ করে বলেছিল ওসব নিয়ে রিধির ভাবতে হবে না, সময় মতো পেয়ে যাবে। এখন অনুষ্ঠান শেষ হওয়ার পথে, অথচ সৌহার্দ্যর দেখা নেই। বাচ্চা দুটোকে খালি হাতে কেক খাওয়াতে হবে ভেবে রিধির ভীষণ রাগ আর অস্বস্তি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ক্লান্ত শরীরে ঘরে ঢুকলো সৌহার্দ্য। কালো শার্টের উপরে বোতামগুলো খোলা, চুলগুলো অবিন্যস্ত। রীতি দ্রুত পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। চারিদিকে একবার আর চোখে চেয়ে দেখলো কেউ দেখছে কিনা। তারপর ইশারায় মাথা নিচু করতে বলল। সৌহার্দ্য কোনো প্রতিউত্তরই করলো না, বরং বাধ্য ছেলের মতন মাথাটা নিচু করে দিল। রীতি নিজের শাড়ির আঁচল দিয়ে আলতো করে সৌহার্দ্যের কপাল থেকে ঘাম মুছে দিয়ে নরম স্বরে বলল, এত দেরি করলেন যে? সৌহার্দ্য হঠাৎই হাত বাড়িয়ে রীতির কোমরে টান দিয়ে রীতিকে একদম নিজের কাছে টেনে নিল। তারপর রীতির গলার ভাঁজে মুখ ডুবিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, রাস্তায় জ্যাম ছিল সুইটহার্ট। রীতি লজ্জা আর অস্বস্তিতে ওকে সরিয়ে দিতে দ্রুত ফিসফিস করে বলল, কি করছেন? ছাড়ুন, সবাই এখানে। সর্দি বিরক্তিতে ভ্রুকুচকি নিয়ে ওকে ছেড়ে দিল। নিজের পকেট থেকে গিফটের দুটি জুয়েলারি বক্স রীতির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর ও গমগমে স্বরে বলল, দ্রুত শেষ করে রুমে এসো। বলে কোনো দিকে আর তাকালোই না। না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রীতি জানে এমন ভিড়ের মধ্যে সৌহার্দ্য থাকবে না, তাই সে আর কোনো প্রশ্ন করল না। রাত তখন প্রায় 12টা। চৌধুরী বাড়ির ছাদে দাঁড়িয়ে ফারিস আর রিভা। ফারিস সেই কখন থেকে মেয়েটাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু রিভা একটাই জেদ, সে খন্দকার বাড়িতে যাবেই না। সেখানে সে একা একা হাঁপিয়ে ওঠে। আর ফাহানের বউ তাকে ছোট বাচ্চা ভেবে পাত্তাই দেয় না। ফারিস নিজের বউয়ের এই ন্যাকামি দেখে ভেতরে ভেতরে বিরক্ত হলেও বাইরে ধৈর্য ধরে বলল, এমন করিস না তো, শ্বশুরের বেয়াদব মেয়ে, তোকে ছাড়া আমার ঘুমই হবে না, প্লিজ চল না। রিবা উল্টো ঝাঁঝালো কঞ্চে উত্তর দিল, আমি আপনার সাথে মাত্র 3 ঘন্টা ঘুমানোর জন্য ওই বাড়ি যেতে পারবো না। সারাদিন বাইরে থাকেন, রাতের অর্ধেক পার করে ঘরে ফেরেন শুধু ঘুমানোর জন্য। একদম নির্লজ্জ এমপি।
নিজের বইয়ের এমন বিস্ফোরক অভিযোগে ফারিস যেন থতমতে খেয়ে গেল। সে কি এখন সব কাজকর্ম ফেলে বইয়ের সাথে সারাদিন ঘুমিয়ে থাকবে নাকি? আশ্চর্য। তবু বউকে মানানোর জন্য একটু আদরে গলায় বললাম, ঠিক আছে সোনা ময়না পাখি, 3 ঘন্টার জায়গায় 10 মিনিট বাড়াবো, তবুও চল, শ্বশুরের বেয়াদব মেয়ে। কথাটা বলে ফারিস যে রিভাকে কোলে তুলে নিতে গেল অমনি ছাদের দরজা ঠেলে ভেতরে ঢুকলো সৌহার্দ্য। ফারিস সাথে সাথে থমকে গিয়ে রিভাকে ছেড়ে দিল। নিজের ভাইকে দেখে রিভা লজ্জা লাল হয়ে দ্রুত ছাদ থেকে চলে গেল। রিভা চলে যেতে ফারিস বিরক্তির চরম সীমায় পৌঁছে মুখ কুচকে বলল, নিজের সমস্যার জন্য বউয়ের কাছে যেতে পারিস না বলে আমি কেউ কি আমার বউয়ের কাছে থাকতে দিবি না? তুই কি চাস আমার সংসারটাও তোর মতো পানসে হয়ে যাক? সৌহার্দ্যর মেজাজ তখন তুঙ্গে। সে কুচকে রাগী কণ্ঠে সে থমকে উঠল। বাজে কথা রাখ, চল একটা জায়গায় যেতে হবে। ফারিস ভাবলো নিশ্চয়ই খুব জরুরি কিছু হয়েছে, তাই আর কোনো কথা বাড়ল না। গুমট ভাবে নিয়ে সৌহার্দ্য পিছু পিছু পা বাড়ালো। প্রায় ঘন্টা খানেক ধরে গাড়ি চলছে নির্জন পিছালা রাস্তা দিয়ে। সৌহার্দ্যের দৃষ্টি স্টিয়ারিংয়ে নিবদ্ধ, চোয়া শক্ত। ফারিস পাশে বসে বিরতিতে ছটফট করছে। এতক্ষণ ধরে সে জানতে চাচ্ছে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু সৌহার্দ্যের মুখে কোনো রা নেই। একঘেয়ে নিস্তব্ধতা ভেঙে শেষমেশ ফারিস চেঁচিয়ে উঠল, অদ্ভুত প্রোডাক্ট। না মানে সৌহার্দ্য, বলবি তো ভাই আমরা কোথায় যাচ্ছি? এত রাতে না ঘুমিয়ে কার সাধনা করতে বের হলাম? বললে একটু ফুরফুরে মেজাজে যেতে পারতাম আর কি। সৌহার্দ্য এত করে মুখ খুলল, তবে তার কণ্ঠস্বর হিমাঙ্কের নিচে শীতল কণ্ঠে বলা, তোর পাশের কার্টুনটা ফেলতে যাচ্ছে। ফারিস অবাক। এই সামান্য একটা কার্টুন ফেলার জন্য এত পথ পাড়ি দেওয়ার মানে কি? এমনি এমনি ফারিস এটাকে ভেজাল প্রোডাক্ট বলে না? সে কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, আরে ভাই, এটা ফেলার জন্য এত দূরে আসতে হলো কেন? আমাকে বললে তো আমি বাড়ির পেছনে ডাস্টবিনে ফেলা। কথা শেষ করতে গিয়েও সে থেমে গেল। ফারিসের মনে খটকা লাগলো, এই কার্টুনের ভেতরে কি এমন আছে যে সৌহার্দ্য এতটা মরিয়া? পরক্ষণে আটকে উঠলো সে, এই ছেলে কি কাউকে খুন টুন করে আবার কার্টুনে পড়ে নিয়ে এলো নাকি? একে বিশ্বাস করা কঠিন, কিন্তু পরক্ষণে ভাবলো এত ছোট কার্টুনে মানুষ থাকা অসম্ভব। ফারিস ধীরে ধীরে কার্টুনের ঢাকনাটা খুললো। ভেতরে তাকাতে তার বিস্ময় সীমা রইল না। একটা ছোট্ট বিড়াল ছানা, কি নিষ্পাপ ভঙ্গিতে ঘুমিয়ে আছে প্রাণীটা। ফারিস অবাক হয়ে ভাবলো, এই অবলা প্রাণীর সাথে সৌহার্দ্যের সমস্যাটা কি? সে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলাম, এই অবলাটার সাথে তোর সমস্যা কি ভাই? কেন এটাকে এত দূরে ফেলতে হচ্ছে? এটার বাবা কি তোর বউ, মানে আমার ভাবিজান? ফারিসের কথা শেষ হলো না। সৌহার্দ্য স্টিয়ারিং এর উপর হাত শক্ত করে গর্জে উঠল, তোর মুখ দিয়ে আমার বইয়ের নাম একবার উচ্চারণ করবি না, আর একটা বাজে শব্দ বের হলে তোকে আর এই স্টুপিড বিড়ালটাকে একসাথে ব্রিজের ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবো, ইডিয়েট। হঠাৎ জঙ্গলের নির্জন এক পাশে গাড়ি থামিয়ে সৌহার্দ্য নির্দেশ দিল। যা, এটাকে ফেলে দিয়ে আয়। আর দরজা খুলতে গিয়েও থমকে গেল। পেছনে ফিরে বাঁকা হেসে বলল, আরে আগে বল, এই বাচ্চা আসামের অপরাধটা কি? সৌহার্দ্য বিরক্তি চেপে রেখে গম্ভীর গলায় বলল, এটা ছেলে বিড়াল, কথা কম বলে এটাকে ফেলে দিয়ে আয়। ফারিস যা বোঝার বুঝে ফেলল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুষ্ট হাসি। সে কার্টুনটা হাতে নিয়ে গাড়ি থেকে নামলো। বিড়াল ছানটাকে নিরাপদ দূরত্বে রেখে সে যখন ফিরে এলো, সৌহার্দ্য আর এক মুহূর্ত দেরি করলো না। প্রচণ্ড গতিতে গাড়ি ছোটালো সে। হাসপাতালের কাছাকাছি পৌঁছতেই সে ফারিসকে গাড়ির চাবিটা দিয়ে হাসপাতালের দিকে পা বাড়ল। সকাল প্রায় 10টা। রীতি আর পৃথা বাড়ির বাকিদের নাস্তা খাইয়ে আমেনা খালাকে নিয়ে টুকটাকি কাজ সব গোছগাছে ব্যস্ত। আজ শুক্রবার, কলেজের কোনো চাপ নেই, তাই অনেকটা সময় হাতে। নাস্তার পর্ব শেষ হতেই রিদির মনে পড়লো মিকির কথা। শখ করে দারোয়ানকে দিয়ে ক্যাট ফুড আনিয়েছে বাচ্চাটাকে খাওয়াবে বলে, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বাচ্চাটা টিকিটা পর্যন্ত পাওয়া গেল না। মুহূর্তে রীতির মনটা খারাপ হয়ে গেল, ভার হলো। কোথায় গেছে তার ছোট্ট ছানাটা? একদিনে কেমন মায়া পড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রীতি এক কাপ কফি বানিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। সৌহার্দ্য হাসপাতাল থেকে ফিরেছে ভোর 5টার দিকে, নিশ্চয়ই এখনো ঘুমে। ঘরের দরজাটা আলতো করে ঠেলে ভেতরে পা রাখতে রীতির দৃষ্টি আটকে গেল বিছানার দিকে। সৌহার্দ্য উপর হয়ে শুয়ে আছে, শরীরটা অর্ধেক কাঁথা দিয়ে ঢাকা, ফর্সা পিঠে স্পষ্ট হয়ে আছে রীতির নখের গভীর দাগ। সকালে হাসপাতাল থেকে ফিরে বউকে কাছে টেনে চেপে ধরে একটা চুমু খেয়েছিল সৌহার্দ্য, আর সেই আদরের ফলাফল এখন তার পিঠে জলজল করছে। সৌহার্দ্যের মাঝে মাঝে রীতির প্রতি দারুণ বিরক্তি লাগে। একটা সাধারণ চুমু দিতে গেলে এই মেয়ে তার এমন অবস্থা করে দেয়। যদি সৌহার্দ্য পূর্ণ মাত্রায় ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাতে চেত, তবে রীতি যে তার কি হাল করতো ভাবতে সৌহার্দ্যের বিরক্তি যেন দ্বিগুণ হয়ে যায়।
অনেকবার ভেবেছে রীতি নখগুলো কেটে দিবে, কিন্তু বইয়ের মন খারাপ হবে ভেবে এই জ্বালাটা সে নীরবেই সহ্য করে নেয়। যদিও রীতির নখ খুব একটা বড় নয়, কারণ নামাজ পড়ার কারণে সে নখ ছোটই রাখে, তবুও সুমি আর প্রীতার থেকে দেখে শখ করে সে ইদানিং নখগুলো হালকা একটু বাড়িয়ে রেখেছে, আর তাতেই কেলাফাতে। রীতির হাতের কফিটা সেন্টার টেবিলে রেখে সৌহার্দ্যর পাশে এসে বসলো। সৌহার্দ্য ঘুমের মধ্যে রীতির উপস্থিতি টের পেয়ে চোখ না খুলে তাকে টেনে নিজের বলিষ্ঠ শরীরের নিচে চাপা দিয়ে মুখ গুজে দিল রীতির গলার ফাঁসে। পরক্ষণে চোখ মুখ তুলে তাকালো রীতির বিষণ্ণ মুখের দিকে, যা দেখে তার ফ্রি কুচকে গেল। হাতের আঙুল দিয়ে রীতির মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড হার্ড? মুড অফ কেন আমার বচিটার? রীতি একটা হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মিকিকে খুঁজে পাচ্ছি না ডাক্তার সাহেব, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। সৌহার্দ্যর কপালে ভাঁজ আরো গভীর হলো। মিকি নামের কেউ এ বাড়িতে থাকে বলে তার জানা নেই। সে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। কে ওটা? রীতি বিরক্তি ছড়িয়ে বলল। কে আবার? আমাদের বাচ্চা। কথাটা শুনে সৌহার্দ্য এক ছোটকা রীতিকে সরিয়ে উঠে বসলো। তার চোখে যেন বিস্ময় পাহাড়। তাদের একটা সন্তান আছে, অথচ সে কিছুই জানে না, তাও আবার কোনো প্রসেস ছাড়াই। সৌহার্দ্য বিরক্তি তখন চরম পর্যায়ে। সে তেতে উঠে বলল, স্টুপিড মহিলা, বাচ্চা আসার মতো কোনো কাজকে আমি করেছি? আমার তো মনে পড়ে না। আমাকে ছাড়া একে একে ওটা ডাউনলোড করলে কিভাবে? রীতি অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে তেতে উঠল। অশুভ ডাক্তার, একদম বাজে কথা বলবেন না তো। আমি মিকি মানে ওই বিড়াল ছানার কথা বলছি। সৌহার্দ্য রাগের পারদ তখন আগ্নেয়গিরির মতো ফুটছে। সে গর্জে উঠে বলল, স্টুপিড! তোমার কি মনে হয় আমার ডিএনএতে কোনো ভেজাল আছে যে আমি বিড়ালের বাচ্চা জন্ম দেব? সৌহার্দ্যের প্রতিটি কথায় রীতির মেজাজ বিগড়ে গেল। এই লোক সামান্য একটা বিষয়কে কতটা ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে তোলে। সে নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলল, পেঁচামুখো লোক, আমি কি সেটা বলেছি নাকি? একটা সাধারণ কথাকে এভাবে পেঁচাতে আপনার ভালো লাগে? বলেই সে থুপথাপ পা ফেলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য রীতি যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। বেয়াদব মহিলা, এই স্টুপিড বিড়ালটার জন্য সকাল সকাল পুরো ম্যাচেসটাই মাটি করে দিল। বিড়বিড় করে সে তীব্র বিরক্তি নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। দুপুর প্রায় 2টা। বাড়ির সদর দরজা দিয়ে সৌহার্দ্যর প্রবেশ। রীতি মাথা তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। শুভ্র থপথপে পাঞ্জাবিতে সৌহার্দ্যকে যেন আজ অন্য জগতের মানুষ লাগছে। কোণে পর্যন্ত গোটানো হাত, আর সেই ফর্সা হাতের লোমগুলো রোদের আলোয় চিকচিক করছে। কানে ফোন চেপে কারোর সাথে কথা বলতে বলতে সে যখন হেঁটে আসছিল, পুরো ঘরটা যেন তার ব্যক্তিত্বের উজ্জ্বলে ভরে গেল। সৌহার্দ্যের অভ্যাস নেই পাঞ্জাবি পরার, এমনকি আজ যখন হৃদি বায়না ধরেছিল সে স্পষ্টতরই বিরক্ত হয়ে বলেছিল। ওসব আমার দ্বারা সম্ভব না। অভিমানী রীতি তখন ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। কে জানতো তার না বলা কথাগুলোই সৌহার্দ্যর জেদ ভাঙবে। ঠিক সেই পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে নিয়েছে। হঠাৎই রীতির ভাবনার মাঝেই দুজনের চোখের পলক এক বিন্দুতে মিলল। মুহূর্তে সৌহার্দ্যর চোয়াল শক্ত হয়ে উঠল। তার দৃষ্টিতে কোনো কুমুলতা নেই, আছে জ্বলন্ত ক্ষোভ। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রীতির দিকে তাকিয়ে। রীতির বুকের মাঝে পরম মমতা লেপ্টে আছে সেই স্টুপিড বিড়ালটা, যাকে সে রাতে বাড়ি থেকে বিদায় করেছিল। আর হৃদির পাশে বসে আছে ফারিস, আর চোখে চোখে যে মিটিমিটি হাসছে, যেন এই পরিস্থিতির মজাটা সে পুরোপুরি উপভোগ করছে। সৌহার্দ্য চোয়াল শক্ত, দৃষ্টি যেন ধারালো কোনো অস্ত্রের মতো হৃদির দিকে তাক করা। ঘরের থমথমে নীরবতা এতই গাঢ় যে নিঃশ্বাসের শব্দ যেন কানে বাজছে। হৃদির বুকের কাছে পরম মমতা লেপ্টে থাকা ছোট্ট বিড়াল ছাড়াটা। সৌহার্দ্য সে অগ্নিশর্মা আর দৃষ্টির ঝাপটা সহ্য করতে না পেরে ভীত স্বরে মিউমিউ করে উঠেছে। তার নিরাপত্তার খোঁজে হৃদির বুকের উষ্ণতায় আরো বেশি করে সিঁধিয়ে যাচ্ছে। ঘরের এক কোণে বসে পুরো দৃশ্যটা উপভোগ করেছিল ফারিস। তার ছোটের কোণে লেগে থাকা সেই বাঁকা রহস্যময় হাসি সৌহার্দ্যের রক্তচাপ যেন এক নিমিষে 3 গুণ বাড়িয়ে দিল। হৃদির উপর থেকে নজর সরিয়ে সৌহার্দ্যের জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল ফারিসের উপর। নিজের রাগ সামলাতে না পেরে সৌহার্দ্য ক্ষিপ্ত হয়ে ফারিসের দিকে তেড়ে গেল। ফারিস এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে শাহেদা চৌধুরীর পেছনে গিয়ে দাঁড়ালো। শাহেদা চৌধুরীর আড়ালে দাঁড়িয়ে কপট বিরক্তিতে মুখ কুচকে ফারিস বলল, তুই অকৃতজ্ঞের মতো এমন করছিস কেন? আমি তো তোর উপকারই করলাম। নিজের তো আর বাচ্চা পয়দা করতে পারবি না, তাই ফুপিকে দাদি বানানোর জন্য একদম রেডিমেড বাচ্চা এনে দিলাম। কথাটা বলেই সে শাহেদা চৌধুরীর দিকে তাকে দুষ্টু ভরা হাসিতে জিজ্ঞেস করল, বলো ফুপু, একদম ঠিক কথা বলছি না?
সায়দা চৌধুরী ছেলের উত্তপ্ত চেহারার দিকে একবার তাকালেন। সৌহার্দ্য চোখে মুখে এখন আগ্নেয়গিরির লাভা খেলা করছে, তা বুঝতে তার বাকি রইল না। তবুও পরিস্থিতি হালকা করার বদলে সুযোগ বুঝে খোঁজা দিতে ছাড়লেন না তিনি। আচমকে সৌহার্দ্যের দিকে তাকিয়ে কিছুটা উদাসীন ভঙ্গি করে বললেন, কপালে যখন দাদি হওয়ার ভাগ্যই নেই, তখন বিড়ালের বাচ্চার কাছ থেকেই না হয় দাদি ডাকটা শুনলাম। এইটুকু সান্ত্বনাতেই মনটা জুড়িয়ে নেই। মায়ের মুখে এমন কথা শুনে সৌহার্দ্যের বিরক্তি যেন এক নিমিষে চরমে পৌঁছল। ফারিসের দিকে একবার অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে থেকে তাতে দত চেপে পিপির করে উঠল। ইডিয়েট। এরপর আর কোনো দিকে না তাকিয়ে সে গটগট করে সিঁড়ির দিকে পা বাড়ল, কিন্তু 2-3 কদম যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে রিজির দিকে খোল, গম্ভীর অথচ গমগমের স্বরে নির্দেশ দেওয়ার মতো করে বলল, রুমে এসে সুইটহার্ট, তোমার শাশুড়িকে দাদি বানানোর ব্যবস্থা করতে হবে। কথাটা বলেই সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পায়ে উপরে উঠে গেল। তার এই অকপট মন্তব্যে ঘরের আবহাওয়া যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে শারহান চৌধুরী বিরক্তিতে মুখ ঝামটা দিয়ে উঠলেন। নিজের অজান্তেই বিড়বিড় করে বললেন, একেবারে নির্লজ্জ বেয়াদব। সায়দা চৌধুরীও ততক্ষণে বেশ অপ্রস্তুত। ছেলের মুখে লাগামহীন এই কথা শুনে লজ্জা ওনার কান গাল লাল হয়ে উঠেছে। সৌহার্দ্য যে কতটা বেপরোয়া আর মুখে যা আসে তাই বলে দিতে পারে তা তো ওনার অজানা নয়। রীতি লজ্জার লাগলো, এখন ব্যাপারটা অনেকটাই গাছও হয়ে গেছে। এই মানুষটাকে বলে যে কিছু হবে না সেটা সে ভালো করেই জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে রীতি মিকিকে আলতো করে মেঝেতে নামিয়েই রাখলো। তারপর ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে পৃথা আগে থেকে দুপুরের খাবার আয়োজন গোছাচ্ছিল। রীতিকে দেখেই সে দুষ্টুমি মিষ্টি ভরা হাসিতে একটা খোঁচা দিয়ে বলল, এখানে কি চাই তোর? যা, আমাকে খালা বানানোর প্রসেসিং শুরু কর গিয়ে। স্যার ওয়েট করছে বেবি। রীতি বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, আজাইরে বকিস না তো, দে আমি খাবারগুলো টেবিলে গুছিয়ে দিই, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, সবাই বসে আছে। অহেতুক তর্কে না জড়িয়ে আমেনা খালা সহযোগিতায় রীতি দ্রুত খাবারগুলো টেবিলে সাজিয়ে ফেলল। সব গুছিয়ে সে উপরে পা বাড়ালো রুমের উদ্দেশ্যে সৌহার্দ্যকে ডেকে আনতে। রীতি রুমে ঢুকে দেখলো পুরো ঘর ফাঁকা। বিছানার উপর পাঞ্জাবিটা অগোছালোভাবে পড়ে আছে। বাথরুম থেকে পানির ছনছন শব্দ ভেসে আসছে। রীতি কিছুটা বিভ্রান্ত হলো। এই লোকটা তো নামাজে যাওয়ার আগে গোসল সেরে গিয়েছিল, আবার এখন গোসলে কি দরকার? সবাই নিচে খাবার টেবিলে অপেক্ষায়, আর তিনি এখনও সময় নষ্ট করছেন। রীতি বিরক্তি নিয়ে পাঞ্জাবিটা গুছিয়ে বেলকনিতে মেলে দিল। তারপর বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা হালকা টোকা দিয়ে বিরক্তি কণ্ঠে বলল, আপনি না সকালে গোসল করে গেলেন, এখন আবার কিসের গোসল করছেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি বের হন তো। রীতির কণ্ঠস্বর কানে যেতেই সৌহার্দ্যের ভেতরে জমে থাকা রাগটা আগ্নেয়গিরির মতোই ফেটে পড়ল। হৃদিকে ডাকার পরও না আসা নিজের মাথা ঠান্ডা করতে সে এতক্ষণ হিমশীতল পানিতে ভিজেছিল। রাগের মাথায় তোয়ালেটা কোনো মতে কোমরে জড়িয়ে সে সাট রুমে বাথরুমের দরজায় খুলে দিল। জ্বলন্ত চোখে হৃদির দিকে তাকে হিসিয়ে করে বললাম, প্রয়োজনে গোসল করতে পারছি না বলে সারাদিন অপ্রয়োজনে গোসল করছি। তোমাকে রুমে আসতে বলে নেই? আমার কোনো কথা শুনবে না বলে ঠিক করেছো তুমি? অবাধ্যতা আমার পছন্দ না জেনেও অবাধ্য হও কেন? দিদি সৌহার্দ্যের এমন অহেতুক রাগ দেখে একটু বিরক্ত হলো। দুপুরবেলা সবার খাওয়ার সময়ও রুমে এসে বসে থাকবে, ব্যাপারটা ভালো দেখায় না। দিদির আগে বিরক্ত হয়ে বললাম, বুড়ো মানুষের মতো সারাদিন এত খিটখিট কেন করেন? আপনার এই সব স্বভাব যাবে না কখনো, পেঁচা লোক। সৌহার্দ্য রাগ সামলাতে না পেরে জ্বলন্ত দৃষ্টিতে রীতির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, স্টুপিড, আউট। দিদি আর নিজেকে সামলাতে পারল না। রাগ আর একটা বিরক্তি তার সমস্ত বিচার বুদ্ধি ছাপিয়ে গেছে। কোনো কিছু চিন্তা না করে সে রাগের মাথায় সজোরে সৌহার্দ্যর কোমরে জড়ানো টাওয়াল ধরে হ্যাচকা টান দিল। মুহূর্তের মধ্যে টাওয়াল খুলে নিচে পড়ে গেল। এমন অদ্ভুত ও অভাবনীয় কাণ্ডে সৌহার্দ্য পুরো স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। রিধি নিজের কানে নিজে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। সে আসলে কি করে ফেললো? লজ্জা আর বিস্ময় তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কাছুমাছু হয়ে অপরাধীর মতো কিছু বলতে যাবে ঠিক তক্ষণই তার দৃষ্টি নিচে দিকে পড়ল। পরক্ষণই করে বিকট এক চিৎকার দিয়ে উঠল রিধি। ছি! লজ্জায় রিধির কান গাল আগুনের মতন গরম হয়ে উঠল। সে চোখ সরাতে গিয়েও যেন ঘোর কাটছে না।
বউয়ের ওই ফাটা বাঁশের মতো আত্মচিৎকারে সৌহার্দ্যর ঘোর ভাঙল। সে দ্রুত নিচে পড়ে থাকা টাওয়াল কোনো মতে কোমরে পেঁচিয়ে নিল। রিধির মুখটা এক হাতে চেপে ধরে ধরে দত চেপে হিসিসি করে বললাম, যাদব মহিলা ইজ্জত খেয়ে দিয়ে এখন আহম্মকের মতো চেঁচাচ্ছে কেন? বাড়ির সবাইকে এক করার জন্য? সৌহার্দ্যের কথা শেষ হতে না হতেই ঘরে দরজা ঠেলে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকলো ফারিস আর সায়দা চৌধুরী। তারা ভেবেছিল হয়তো বড় কোনো বিপত্তি ঘটেছে, কিন্তু সামনের দৃশ্য দেখে ফারিস খুকু করে কেসে উঠল। সায়দা চৌধুরীর ছেলে আর ছেলের বউকে এত কাছাকাছি এবং এমন অপ্রস্তুত অবস্থায় দেখে লজ্জায় মুখ ঢেকে দ্রুত বেরিয়ে গেলেন। কিন্তু ফারিস নড়ছে না, সে অবাক হয়ে তাকিয়ে আছে, যেন বিনা পয়সার সিনেমা দেখছে। সৌহার্দ্য সেদিকে তাকে বিরক্তিতে গর্জে উঠল, আমার মতো তাকিয়েছিস কেন? বেরো ইডিয়েট। ফারিস বাঁকা হেসে যেতে যেতে বলল, যাচ্ছি যাচ্ছি, কিন্তু খোলামেলা সিনেমাটা সুন্দর ছিল। টাওয়ালটা ভালো করে পরে নে, না হয় ইজ্জত যেটা আছে সেটাও চলে যাবে। সৌহার্দ্যের জ্বলন্ত দৃষ্টি দেখে ফারিস আর কথা বাড়ানোর সাহস পেল না। হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। রিধি তখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই অপ্রীতিকর অথচ অদ্ভুত এক দৃশ্য। সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে বুঝে গেল তার স্ত্রীর অপ্রত্যাশিত কিছু দেখে রীতিমতো শকড। সে নিজের নিচে ছোটটা চেপে ধরে কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ করে রিধিকে আজকে টানে বাথরুমের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। রিধি হতচকিত হয়ে সৌহার্দ্যর বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। এমনিতেই যেটা দেখার কথা নয় সেটা সে দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তার উপর সৌহার্দ্যর এই আকস্মিক কাণ্ড যেন সে কিছুতেই সামনে উঠতে পারছে না। কিন্তু রিধি ছটফটানি বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সৌহার্দ্য তার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপটে নিল। এক হাতে শাওয়ারটা খুলে দিতেই ঝর্ণার মতো পানি ঝরতে শুরু করলো তাদের দুজনের উপর। পানির ধারায় ভেজা রীতির মুখের দিকে সৌহার্দ্য তাকিয়ে রইল এক ঘোর লাগা দৃষ্টিতে। মেয়েটার চোখ দুটো শক্ত করে বন্ধ করে আছে, তার ঠোঁট দুটো তিতির করে কাঁপছে। সাদা পোশাকটা পানিতে ভিজে শরীরের সাথে লেপচে গিয়ে রিধি লাবণ্যময় ভাঁজগুলোকে অস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। সেদিকে চোখ পড়তে সৌহার্দ্য শরীরের সমস্ত ভাঁজ যেন ভেঙে গেল। রিধির উপর নিজের কামুক দৃষ্টি বুলিয়ে নিঃস্বার্থ কঞ্চে ফিসফিস করে সে বললাম, হট লাগছে বেব, বাট লালটা একদম মারাচ্ছে না। ওটার পরে দরকার নেই, ওকে? রিধি লজ্জা যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই মানুষটা তার ভাবনার চেয়েও অনেক বেশি নির্লজ্জ। মেয়েটা কাঁপতে থাকা ছোট মিনমিনি কঞ্চে কোনো রকম বললাম, দেরি হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব, সবাই অপেক্ষা করছে। সৌহার্দ্যের মন এখন রিধির কথায় নেই, তার চোখে মুখে ঘোর। মুহূর্তেই রিধির আরো কাছে ঝুঁকে বুকের উপরে নরম ত্বকে একটা শক্ত কামড় বসিয়ে দিল সে, যেন নিজের ভেতরকার সমস্ত উন্মাদনা এক নিমিষেই সে উজাড় করে দিতে চায়। ব্যথায় কেঁপে ওঠে রিধি, অস্ফুট আর্তনাদ করে সৌহার্দ্যের চুলে আঙুল চালিয়ে মুঠো করে ধরল। সাথে সাথে হুঁশ ফিরল সৌহার্দ্যর। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রিধির কাছ থেকে নিজেকে সামান্য সরে নিল, কারণ ঝর্ণাটা বন্ধ করে দিয়ে রিধির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। আমি তোমার ড্রেস নিয়ে যাচ্ছি। বলে সে এক মুহূর্তে দেরি করলো না, একটা শুকনো তোয়ালে জড়িয়ে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য চলে যেতে রিধি যেন নিজের ভেজা শরীরের দিকে তাকিয়ে লজ্জা আর আবেশে কুকড়ে গেল। দুই হাতে নিজের মুখটা ঢেকে নিল সে। রিধি মনে মনে ঠিক করে নিল আর মাত্র এক সপ্তাহ পরে সৌহার্দ্যের জন্মদিন। সেদিন সৌহার্দ্যকে বড় একটা সারপ্রাইজ দেবে। সে চায় তাদের একান্ত মুহূর্তগুলো স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে। বিকেল প্রায় 5টা। মার্কেট থেকে কেনাকাটা সেরে সুমি সবে বাইরের দিকে রাস্তায় পা রেখেছে। এমন সময় হঠাৎই সামনে এসে পথ আগলে দাঁড়ালো কেউ। মাথা তুলে তাকাতেই সুমির বিরতি সীমা রইল না। সামনে দাঁড়িয়ে নীল চোখের সাহাবের। সেদিনে সেই ঘটনার পর এই লোকটা যেন তার ছায়ার মতো পিছু নিয়েছে। জোগাড় করে ফেলেছে তার ফোন নম্বরও। দিনে 3 বেলা ফোন করে, এমনভাবে ধমকায় যেন সুমিতার ঘরে বউ। সাহাবীরের এই অস্বাভাবিক অধিকার বোধের মাঝেও সুমির মনে অগোচরে কিছু অনুভূতি জন্ম নিচ্ছে। কিন্তু বাবার ঠিক করে রাখা বিয়ে আর পরিবারের সম্মানের কথা ভেবে সে নিজেকে পাথর করে রেখেছে। বাবা মায়ের অবাধ্য হওয়া তার ধাতে নেই। সুমি কেমন উদাসীন দেখে সাহাবীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছিল, আমাকে এড়িয়ে চলছো কেন মেয়ে? কোন দিক থেকে আমাকে তোমার রাস্তার কোনো ছ্যাচরা ছেলে মনে হচ্ছে যে এই ধরনের আচরণ করছো? কেন আমাকে তোমার পেছনে পাগলের মতো ঘোরাচ্ছ? আমাকে জোর করতে বাধ্য করো না মেয়ে, তাহলে ফল তোমার জন্য মোটেও ভালো হবে না।
সুমি বিরক্তিতে কপাল কুচকে তীক্ষ্ণ স্বরে বলল, দেখুন, কতবার বলবো আমার বিয়ে ঠিক করা, শুধু শুধু নিজের সময় নষ্ট করবেন না। আমি কি আপনাকে আমার পেছনে ঘুরতে বলেছি? দয়া করে রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। বিয়ে ঠিক করা কথাটা কানে যেতে সাবিরের রাগ সম্তপ আসমানে উঠেই গেল। তাতে দশ চেপে সে চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে কতবার বলেছি এই গান আমার কানের সামনে আর বাজাবে না। সাবিরের কথা শেষ হওয়ার আগেই এক গম্ভীর পুরুষ কণ্ঠের ভারী আওয়াজ ভেসে এলো। কিরে বিস্ফোরণ এক্সপ্রেস, তুই দেখছি আজকাল রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করিস, ঘটনা কি? আমি বাবা একজন দায়িত্বশীল এমপি হয়ে আমার এলাকায় এসব বখাটেপনা একদম মেনে নেব না। সাবির এমনিতে রাগে ফুটছিল, তার উপর ফারিসের এই আগমন যেন মরার উপর খাড়ার খা তীরে মেজাজে তাতে দশ চেপে সে চিবিয়ে চিবিয়ে বলল, তোর কি হাত ধুয়ে আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই? যা আমার চোখের সামনে থেকে। ফারিস সাবিরের কথা বিন্দু মাত্র কান দিল না। সুমির দিকে এক ঝলক তাকিয়ে বাঁকা হেসে বলা, এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে তোর সাথে একদম মানায় না। আর এমনিতে গ্যাংস্টার মানুষকে প্রেম মানায় না। কোন দিন কারগুলিতে টপকে যাস ঠিক নেই। সুমি এতক্ষণ দুজনে ঝগড়া শুনছিল। সে ফারিসকে চেনে, এই শহরের এমপি হিসেবে তার খুব ভালো নাম ডাক আছে। ফারিসের মুখে গ্যাংস্টার শব্দটা শুনে সুমি বিস্ফোরিত চোখে সাবিরের দিকে তাকালো। মেয়েটা ভয় কেঁপে উঠলো। এই লোকটা এত খারাপ সে তো কল্পনাও করেন, অথচ এই কয়দিনে সে এই লোকটার কথা ভেবে স্বপ্নে জাল বুনেছিল, অনেকটা দুর্বল হয়ে পড়েছিল তার প্রতি। সুমি আর এক সেকেন্ড দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে পালানোর মতো সেখান থেকে চলে গেল। সুমি এভাবে চলে যেতেই সাবিরের ঘোর কাটলো। সে রাগে বিরক্তিতে ফারিসের দিকে আগুন ঝরানো চোখে তাকিয়ে বলা, তোর সমস্যা কি বলবি? কি করছিস সেটা তুই? মেয়েটাকে ভয় পাইয়ে দিলি। আমার পিছু না লাগলে তোর কি খাওয়া দাওয়া হজম হয় না? ফারিস সাবিরের কথা দুই পয়সার গুরুত্ব না দিয়ে চোখে সানগ্লাসটা পড়তে পড়তে বলল, সত্যি ধরেছিস দোস্ত, একদমই হয় না। যতদিন না আমার বইয়ের মুখ থেকে ভালোবাসি শুনছি ততদিন তুই সিঙ্গেল মরবি। বলে সে শীষ বাজতে বাজতে হেরে ধরে নিজের গাড়ির দিকে চলে গেল। সাবির জ্বলন্ত চোখে ফারিসের যাওয়ার দিকে তাকে পিপির করে বলল, বেয়াদবের বেয়াদব, এমনিতেই মেয়েটা পাত্তা দিচ্ছে না, তার উপর এই আগুনটা কেন জ্বালিয়ে দিয়ে গেলি? নিজের রাগ আর বিরক্তিটুকু কোনো মতে চেপে সাবির নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 11টা। রুমের আবছা আলোয় সৌহার্দ্য সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনে মগ্ন। তার চোখের মনি স্ক্রিনে নীল আলোয় স্থির, যেন বাইরের জগতের সাথে তার কোনো সংযোগ নেই। ঠিক তার পাশে রিথি বই হাতে বসে থাকলেও পড়ার দিকে তার কেমন মনোযোগ নেই। মনোযোগ তলানিতে বইয়ের অক্ষরের চেয়ে তার চোখের দৃষ্টি সবটুকু দখল করে নিয়েছে পাশে বসে থাকা মানুষটি। রিধি মনে হচ্ছে এই লোকটার পৃথিবীর অর্ধেকটা জুড়ে কেবল ওই ল্যাপটপ। রিধির অস্থিরতা বাড়ছিল। বইটা সশব্দে পাশে ছুঁড়ে ফেলে সে এক ঝটকায় সোহার্দের ল্যাপটপটা সরিয়ে দিল। হঠাৎ কাজে বিঘ্ন ঘটা সোহার্দের বিরক্তিত কপাল কুঁচকে রিধির দিকে তাকালো, কিন্তু রিধি তাতে বিন্দুমাত্র বিচলিত হলোই না। সে সরাসরি সোহার্দের কোলে উঠে বসে দুই হাতে দিয়ে সৌহার্দ্যর গলা জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকালো। সৌহার্দ্য একটু অবাকই হলো, কারণ তার স্টুপিড বউটা সহজে এভাবে ধরাধর মানুষটা নিশ্চিত কোনো মতলব আছে। এটা বুঝতে পেরে সৌহার্দ্য এক হাতে রিধিকে জড়িয়ে ধরে অন্য হাতে রিধির গালের উপর রাখলো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রবলেম হচ্ছে? কিছু বলবে? রিধি সৌহার্দ্যের বুকের সাথে আরেকটু সিটিয়ে গিয়ে অস্ফুট স্বরে বলল, ঘুম পাচ্ছে, পড়তে ইচ্ছে করছে না। সে কখন থেকে বসিয়ে রেখেছেন, আমার কোমর ব্যথা করছে। সোহাদের বুঝতে বাকি রইল না, এই সোহাগের আড়ালে মূলত পড়াশোনা থেকে রেহাই পাওয়ার এক নিখুঁত ফন্দি। সে আর কোনো তর্ক করলো না, ঘুমাতে চাইলে ঘুমাক এই ভেবে সৌহার্দ্য সোফায় আরাম করেই হেলান দিয়ে বসলো যাতে রিধি সুবিধা হয়। এরপর নিচের এক হাত রিধির টি শার্টে গলিয়ে কোমরে রেখে আলতো করে মালিশ করে দিতে লাগলো। রিধি একটু কেঁপে উঠতে সৌহার্দ্য ফিসফিস করে বলল, অযথা কাপাকাপি করলে এক্ষুনি যা করতে যাচ্ছি না তা করে ফেলবো। তবে রিধির সেসবের দিকে কোনো আর হুঁশ নেই। সৌহার্দ্যের বুকে মাথা রাখতে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে এই শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে। রিধি যে ঘুমিয়ে গিয়েছে তার নিশ্চিত সৌহার্দ্য ল্যাপটপটা আবারও নিজের সামনে টেনে নিল এবং কাজের দিকে মনোযোগ দিল। রাত প্রায় 2টার কাছাকাছি। রিধি এখনও সৌহার্দ্যের বুকেই কাছে খরগোশের বাচ্চার মতো লেপটে ঘুমিয়ে আছে। সৌহার্দ্যের কাজ শেষ হতে রিধি দিকে তাকালো সে। মেয়েটার মুখের উপর এক অদ্ভুত মায়া, যেন কোনো শান্ত পুতুল।
সৌহার্দ্যর মতো একজন কঠিন পুরুষের সবটুকু অহংকার আর কঠোরতা এই শ্যামবর্ণের মায়ার কাছে আজ হার মেনেছে। সৌহার্দ্য একটু ঝুঁকে হৃদির ফুলকো ফুলকো গালে গভীর এক চুমু খেলো, তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার এই কঠিন পৃথিবীটা যে তোমার চোখের অতলে এসে থমকে যাবে তা আগে ভাবিনি। তুমি আমার সবচেয়ে সুন্দর ধ্বংস হার্ট। তোমার ভালোবাসার কাছে আমার সবটুকু আত্মসমর্পণ। ঘর নিস্তব্ধতা ছিঁড়ে হঠাৎ করে সৌহার্দ্যের ফোনটা কেঁপে উঠল। তীক্ষ্ণ সেই শব্দে ওর ভাবনা জগৎ থেকে এক মুহূর্তে ছন্দপতন ঘটল। ফ্রিকুচকে বিরক্তিতে দলা পাকানো দৃষ্টি নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো সে। নামটা ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে এলো তার। ফোনটা কানে থেকে ওপাশ থেকে আসা কথাগুলো মন দিয়ে শুনল সৌহার্দ্য। তার কণ্ঠস্বর তখন শীতল, কিন্তু তাতে চাপা আগ্নেয়গিরির মতো এক অস্থির উত্তেজনা। গম্ভীর স্বর বলল, I'm on my way. You follow them and send me the address.